আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আপনাকে এমন কিছু তথ্য দেব যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নটি নিয়ে। সেই প্রশ্নটি হলো, নবম পে স্কেল আসলে কবে হবে? সরকার কি সত্যিই জুলাই মাস থেকে বেতন বাড়াবে, নাকি এটা আবারও ঝুলে থাকবে? আর যদি বেতন বাড়েই, তাহলে কত টাকা বাড়বে? কোন গ্রেডের মানুষের কতটুকু উপকার হবে? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর আজকের ভিডিওতে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে চলে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা মিস হয়ে যাবে। প্রথমেই বলি, কেন এই পে স্কেল এতটা বড় ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশি মোট সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ থেকে ১৮ লক্ষ। এর মধ্যে আছেন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সব মিলিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের হাজার হাজার মানুষ। আর এই কর্মচারীদের পরিবার যদি ধরি, তাহলে সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি মানুষের উপর। তাই এটা শুধু সরকারি চাকরিজীবীদের বিষয় না, এটা পুরো দেশের বিষয়। ২০২৬ সালের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর আগে কখনো এত দ্রুত কমিশন তার প্রতিবেদন জমা দিয়েছে এমন নজির নেই। এখন আসি সবচেয়ে আগ্রহের জায়গায়। কমিশন ঠিক কি কি সুপারিশ করেছে? কমিশনের সুপারিশের কেন্দ্রবিন্দু হল বেতন বৃদ্ধির হার। তারা প্রস্তাব করেছেন সরকারি কর্মচারীদের মূল বেতন ও ভাতাদি ন্যূনতম ১০০% এবং সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়ানো হোক। কিছু বিশেষ ক্ষেত্রে এই বৃদ্ধি ১৪৭% পর্যন্তও হতে পারে। এই সংখ্যা দেখে অনেকেই ভাবছেন, এটা কি বাস্তবে সম্ভব? ১০০% মানে দ্বিগুণ হওয়া, ১৪২% মানে আড়াই গুণের কাছাকাছি। এতটা বৃদ্ধি কি আদৌ হবে? এই প্রশ্নের উত্তর হলো, হয়তো একবারে পুরোটা নয়, কিন্তু ধাপে ধাপে এই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করা হবে। কমিশন আরও সুপারিশ করেছে যে পে স্কেল ২ ধাপে বাস্তবায়ন করা হোক। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হোক, এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হোক। এই পদ্ধতিতে সরকারের উপর একসাথে বিশাল চাপ পড়বে না, এবং কর্মচারীরাও একটু হলেও স্বস্তি পাবেন। এখন আসি গ্রেড ভিত্তিক বেতনের প্রস্তাবিত হিসাবে। বন্ধুরা, বাংলাদেশ সরকারের বেতন কাঠামোয় মোট ২০টি গ্রেড রয়েছে। গ্রেড ১ হল সর্বোচ্চ পর্যায়, যেখানে থাকেন সচিব ও সমমানের কর্মকর্তারা। আর গ্রেড ২০ হল সর্বনিম্ন পর্যায়, যেখানে থাকেন পিয়ন, দারোয়ান, সুইপার সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী গ্রেড ২০ বর্তমানে মূল বেতন আছে মাত্র ৮,২৫০ টাকা। নতুন পে স্কেলে এটি বেড়ে হবে ১৮ থেকে ২০,০০০ টাকার মতো। এর সাথে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা যোগ করলে সর্বমোট পাবেন প্রায় ২৫ থেকে ২৮,০০০ টাকা। এটা এখনকার চেয়ে প্রায় আড়াই থেকে ৩ গুণ বেশি। গ্রেড ১৫তে যারা আছেন, মানে অফিস সহায়ক বা সমমানের কর্মচারীরা, তাদের বর্তমান মূল বেতন ১১,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে। প্রস্তাবিত নতুন বেতনে এটা হবে ২৫ থেকে ৩০,০০০ টাকা। সর্বমোট ভাতা সহ পাবেন ৩৫,০০০ টাকার কাছাকাছি। গ্রেড ১০ যারা আছেন, যেমন অফিসার সহকারী, নিম্নমানের কর্মকর্তা, তাদের বর্তমান মূল বেতন ১৬ থেকে ২২,০০০ টাকার মধ্যে। নতুন পে স্কেলে এটা হবে ৪০ থেকে ৫০,০০০ টাকা। সব ভাতা যোগ করলে হাতে আসবে ৬০,০০০ টাকার মতো। গ্রেড ৫ যারা আছেন, মানে উপসচিব বা সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা, তাদের বর্তমান মূল বেতন ৪৩,০০০ থেকে ৬৯,০০০ টাকার মধ্যে। নতুন পে স্কেলে এটা হবে ৮৫,০০০ থেকে ১,১০,০০০ টাকার মধ্যে। আর সর্বোচ্চ গ্রেড ১ যারা আছেন, সচিব পর্যায়ের কর্মকর্তারা, তাদের বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা। নতুন পে স্কেলে এটা হবে ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত। তবে বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সংখ্যাগুলো এখনও চূড়ান্ত নয়। এটি কমিশনের প্রস্তাব। সরকার যখন গেজেট জারি করবে, তখনই চূড়ান্ত সংখ্যা জানা যাবে। এখন আসি সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রশ্নে, গেজেট কবে প্রকাশিত হবে? বন্ধুরা, এই প্রশ্নের একটা সুনির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন, কারণ এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। তবে এই মুহূর্তে যে তথ্যগুলো পাওয়া গেছে, সেগুলো বেশ আশাব্যঞ্জক। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী নিজেই জানিয়েছেন যে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। এটা কিন্তু মন্ত্রী পর্যায়ের ঘোষণা, তাই এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এছাড়া ২০২৬ থেকে ২০২৭ সালের জাতীয় বাজেটে নতুন পে স্কেলের জন্য ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। আর ২০২৫ থেকে ২০২৬ সালের সংশোধিত বাজেটে ইতিমধ্যেই ২২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। কিছু মহলে বলা হচ্ছে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হতে পারে, আবার কেউ কেউ বলছেন বাজেট পেশের পরেই জুলাইয়ে কার্যকর হবে। যাই হোক না কেন, অধিকাংশ বিশ্লেষকই মনে করছেন ২০২৬ সালের মধ্যেই পে স্কেল কার্যকর হবে। এবার মহার্ঘ ভাতার বিষয়ে বিস্তারিত বলি, কারণ এই বিষয়ে অনেকেই বিভ্রান্ত। মহার্ঘ ভাতা কি? এটা হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিপরীতে একটি বাড়তি ভাতা, যেটা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে প্রতি মাসে দেওয়া হয়। পৃথিবীর অনেক দেশেই এই ব্যবস্থা আছে, বিশেষত ভারতে এটা খুব প্রচলিত। বাংলাদেশে যখন নতুন পে স্কেল আসতে সময় লাগে, তখন কর্মচারীদের জীবনমান ধরে রাখতে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই মুহূর্তে প্রস্তাব আছে মূল বেতনের ১০ থেকে ১৫% মহার্ঘ ভাতা দেওয়ার। কিছু কর্মচারী সংগঠন ৫০% মহার্ঘ ভাতার দাবি করেছে। তবে সরকারের বর্তমান আর্থিক অবস্থায় সেটা দেওয়া সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ১০ থেকে ১৫% মহার্ঘ ভাতা পাওয়াটাও কিন্তু কম না। যার বেতন ২০,০০০ টাকা, তিনি ২ থেকে ৩,০০০ টাকা বাড়তি পাবেন। যার বেতন ৫০,০০০ টাকা, তিনি ৫ থেকে ৭,০০০ টাকা বাড়তি পাবেন। এই মহার্ঘ ভাতা পে স্কেল কার্যকর হওয়ার আগেই দেওয়া শুরু হতে পারে। এটা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। এখন আলোচনা করি একটি বিষয় নিয়ে, যেটা অনেকের জীবনকে সরাসরি প্রভাবিত করে। সেটা হলো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিষয়। বাংলাদেশি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত লক্ষ লক্ষ শিক্ষক ও কর্মচারী এমপিও সুবিধার আওতায় আছেন। তাদের বেতনের একটি অংশ সরকার দেয়, কিন্তু তারা সরাসরি সরকারি কর্মচারী না। তবু তাদের বেতন সরকারের পে স্কেলের সাথে সংযুক্ত। এই মানুষগুলোর কষ্টের কথা বলে শেষ করা যাবে না। একজন বেসরকারি স্কুলের অফিস সহকারী মাসে হয়তো ৮ থেকে ৯,০০০ টাকা পান। এই টাকায় কি আজকের বাজারে একটি পরিবার চলে? এই মানুষগুলো সংসার চালাতে গিয়ে ধার করেন, টিউশনি করেন অথবা অন্য কাজ করেন। কিন্তু চাকরির নিয়ম অনুযায়ী অন্য কাজ করার কথা না। সরকার যখন পে স্কেল দেবে, তখন স্বাভাবিকভাবেই এমপিওভুক্তরাও নতুন বেতন পাবেন, কারণ তাদের বেতন ও পে স্কেলের মধ্যে একটি সরাসরি সংযোগ আছে। তবে এই সংযোগটা ঠিক কতটা ও কিভাবে কাজ করবে, সেটা গেজেট প্রকাশিত হলেই পরিষ্কার হবে। এখন কথা বলি আন্দোলন নিয়ে, কারণ এই পে স্কেলের লড়াই শুধু কাগজে কলমে না, রাস্তায়ও হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে হাজার হাজার সরকারি কর্মচারী রাজপথে নেমে আসেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ঢাকার বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তৈরি করে। মানুষ জিজ্ঞেস করতে থাকেন, যারা দেশের চাকরি করেন তারাই যদি রাস্তায় নামেন, তাহলে দেশের অবস্থা কোথায়? এই আন্দোলনের চাপে সরকার বিষয়টি আরও দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয়। এরপর বিভিন্ন সময়ে কলম বিরতি, বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সরকারি কর্মচারীরা বলেছেন, আমরা দেশের সেবা করি, কিন্তু নিজেরা না খেয়ে থাকি। এটা কি ন্যায়সঙ্গত? এই কথাগুলো মানুষের বুকে গিয়ে লেগেছে। এই আন্দোলন একটি বড় কাজ করেছে। এটা জনগণকে সচেতন করেছে যে সরকারি কর্মচারীদের কষ্টের কথা আর লুকিয়ে রাখার সুযোগ নেই। এখন একটু অন্য দিক থেকে দেখি বিষয়টাকে। পে স্কেল বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি? প্রথম চ্যালেঞ্জ হল অর্থের সংস্থান। কমিশন যা সুপারিশ করেছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে প্রতি বছর ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত লাগবে। এটা সরকারের বার্ষিক রাজস্ব আয়ের একটি বিশাল অংশ। দ্বিতীয় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতি। যদি সরকারি কর্মচারীদের বেতন হঠাৎ দ্বিগুণ হয়, তাহলে বাজারে অনেক বেশি টাকা আসবে। এই বাড়তি টাকার চাপে পণ্যের দাম আরও বাড়তে পারে, যেটাকে অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি বলে। তৃতীয় চ্যালেঞ্জ হল বেসরকারি খাতের সাথে বৈষম্য। সরকারি কর্মচারীদের বেতন যদি অনেক বেড়ে যায়, তাহলে বেসরকারি চাকরিজীবীরাও বেতন বৃদ্ধির দাবি করবেন। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরও চাপ পড়বে। তবে এই সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পে স্কেল না দেওয়া সম্ভব না, কারণ বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের অবস্থা সত্যিই অসহনীয় এবং দুর্নীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। কেউ যদি সৎভাবে বাঁচতে না পারেন, তাহলে তিনি অসৎ পথে যাবেন।
এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই কারণেই অর্থনীতিবিদরা বলছেন পে স্কেল দিতে হবে, কিন্তু বুদ্ধিমত্তার সাথে পর্যায়ক্রমে দিতে হবে। এখন আসি একটি বিশেষ প্রশ্নে, যেটা অনেক সিনিয়র কর্মচারী ও অবসরপ্রাপ্তরা করেন। সেটা হলো, যারা ইতিমধ্যে অবসরে চলে গেছেন বা চলে যাচ্ছেন, তারা কি নতুন পে স্কেলের কোনো সুবিধা পাবেন? বন্ধুরা, এটা একটু জটিল বিষয়। সাধারণ নিয়ম হলো, যিনি পে স্কেল কার্যকরের তারিখে চাকরিতে থাকবেন তিনিই নতুন বেতন পাবেন। যারা আগেই অবসরে গেছেন, তাদের পেনশন তাদের তখনকার মূল বেতনের উপর নির্ধারিত হয়েছে। তবে কমিশন পেনশন ব্যবস্থা নিয়েও কিছু সুপারিশ করেছে। পুরনো পেনশনভোগীদের জন্য একটি বিশেষ চিকিৎসা ভাতা বা উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবে সরকার যদি মানবিক দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে পুরনো পেনশনভোগীদের কথাও ভাববে। এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি। অনেকেই জিজ্ঞেস করেন, ভারতে পে কমিশন কিভাবে কাজ করে? সেটা কি বাংলাদেশের চেয়ে ভালো? ভারতে প্রতি ১০ বছর পর পর পে কমিশন হয়। সপ্তম পে কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল এবং অষ্টম পে কমিশনের কথা এখন চলছে। ভারতের পদ্ধতি হল, কমিশন সুপারিশ দেয়, সরকার সেটা পর্যালোচনা করে এবং একটি নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে সব কর্মচারীর বেতন নতুন করে নির্ধারণ করে। ভারতে সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৭১, মানে যার বেতন ছিল ১০,০০০ রুপি, তার বেতন একবারই ২৫,৭০০ রুপি হয়ে গেছে। এই ধরনের একটি সরল পদ্ধতি বাংলাদেশেও প্রয়োগ করা যেতে পারে। বাংলাদেশের বর্তমান কমিশনও হয়তো এই ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করবে, যেখানে একটি নির্দিষ্ট গুণিতক দিয়ে সবার বেতন নির্ধারিত হবে। এটা সহজ এবং স্বচ্ছ পদ্ধতি। এখন আসি এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশে। সরকার কি সত্যিই পে স্কেল দেবে, নাকি এটা আবার পিছিয়ে যাবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে আমি কিছু কারণ বলি, যেগুলো দেখলে মনে হয় এইবার সত্যিই হবে। প্রথমত, কমিশন গঠিত হয়েছে এবং রিপোর্ট জমা পড়েছে। এটা একটা বড় পদক্ষেপ, কারণ রিপোর্ট জমা দেওয়া মানে কাজের ৮০% শেষ। দ্বিতীয়ত, সরকার বাজেটে বরাদ্দ রাখছে। এটা একটি আর্থিক প্রতিশ্রুতি, যেটা না রাখলে সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। তৃতীয়ত, রাজনৈতিক চাপ আছে। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কোনো সরকারই সরকারি কর্মচারীদের মন হারাতে চাইবে না। চতুর্থত, আন্তর্জাতিক চাপও একটু আছে। আইএমএফ ও বিশ্বব্যাংকও চায় সরকারি সেবার মান বাড়ুক, আর সেটা বাড়াতে হলে কর্মচারীদের মানসম্মত বেতন দিতে হবে। পঞ্চমত, মানবিক কারণ। বর্তমান সরকার নিজেকে জনদরদি সরকার হিসেবে উপস্থাপন করতে চায়। কর্মচারীদের উপেক্ষা করলে সেই ভাবমূর্তি নষ্ট হবে। এই সব কারণ বিবেচনা করলে বলা যায়, এইবার পে স্কেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আগের যে কোনো সময়ের চেয়ে। এখন কিছু ব্যবহারিক পরামর্শ দিই, যেগুলো আপনার কাজে আসবে। প্রথমত, এখনই আপনার গ্রেড ও মূল বেতন নিশ্চিত করুন। অনেকেই নিজের গ্রেড সম্পর্কে সঠিক তথ্য জানেন না। নিজের সার্ভিস বুক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখুন এবং নিশ্চিত হন আপনি কোন গ্রেডে আছেন। কারণ নতুন পে স্কেল কার্যকর হলে আপনার গ্রেড অনুযায়ী বেতন নির্ধারিত হবে। দ্বিতীয়ত, অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিন। ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেক ভুল তথ্য ছড়ায়। সরকারি গেজেট প্রকাশিত হলে সেটাই একমাত্র চূড়ান্ত সূত্র। তাই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বাংলাদেশ গেজেট অনুসরণ করুন। তৃতীয়ত, বেতন বাড়লে সেটার সঠিক ব্যবহার করুন। অনেকেই বেতন বাড়লে অতিরিক্ত খরচে অভ্যস্ত হয়ে যান, পরে আবার টানাটানিতে পড়েন। তাই বাড়তি বেতনের একটি অংশ সঞ্চয় করুন, সন্তানের পড়াশোনায় বিনিয়োগ করুন বা ছোটখাটো একটি বিনিয়োগ করুন। চতুর্থত, আপনার সহকর্মীদের সাথে এই তথ্য শেয়ার করুন। অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য জানেন না। আপনি যদি তাদের সঠিক তথ্য দিতে পারেন, তাহলে অনেক মানুষের উপকার হবে। পঞ্চমত, কর্মচারী সংগঠনের সাথে যোগাযোগ রাখুন, কারণ তারাই সবচেয়ে আগে সঠিক তথ্য পান এবং আপনার অধিকার রক্ষায় কাজ করেন। এখন আসি একটি সংবেদনশীল বিষয়, যেটা না বললেই নয়। বন্ধুরা, আমাদের দেশের সরকারি কর্মচারীদের অনেকেই প্রতিদিন অনেক কষ্ট করেন জনগণের সেবায়। কিন্তু রাতে বাসায় ফিরে ভাবেন, কাল সন্তানের স্কুলের বেতন দেবেন কিভাবে, বাড়ি ভাড়ার টাকা কোথা থেকে আসবে, বাবার ওষুধের টাকা কিভাবে জোগাড় করবেন। এই মানসিক চাপ নিয়ে কি ভালো কাজ করা সম্ভব কখনো? যে দেশে সরকারি কর্মচারীরা সম্মানজনক বেতন পান, সে দেশের সরকারি সেবার মানও ভালো হয়। কারণ সৎভাবে বাঁচতে পারলে মানুষ সৎভাবে কাজ করেন, দুর্নীতি কমে, স্বচ্ছতা বাড়ে, সেবার মান উন্নত হয়। তাই নবম পে স্কেল শুধু কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থের বিষয় না, এটা পুরো দেশের প্রশাসনকে শক্তিশালী করার বিষয়। এটা দেশের উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ।
এই কারণেই আমি মনে করি সরকারের উচিত দ্রুততার সাথে কিন্তু বিবেচনার সাথে পে স্কেল বাস্তবায়ন করা, যাতে কর্মচারীরা উপকৃত হন এবং দেশের অর্থনীতিও স্থিতিশীল থাকে। এখন শেষ করার আগে সংক্ষেপে আজকের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার বলে নিই। বাংলাদেশে ২০১৫ সালের পর ১১ বছরেরও বেশি সময় ধরে নতুন পে স্কেল আসেনি। ২০২৫ সালের জুলাই মাসে ২৩ সদস্যের কমিশন গঠিত হয়েছে। কমিশন ২০২৬ সালের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন প্রায় ১৮ থেকে ২০,০০০ টাকা করার প্রস্তাব আছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে বাস্তবায়নের ঘোষণা এসেছে। বাজেটে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। মহার্ঘ ভাতা মূল বেতনের ১০ থেকে ১৫% পাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটু সময় নিয়ে লাইক দিন এবং বন্ধুবান্ধব, পরিবারের সদস্য ও সহকর্মীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য পান। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা বাজিয়ে দিন, যাতে পে স্কেলের যে কোনো নতুন আপডেট আসা মাত্রই আপনি প্রথমে জানতে পারেন। নিচে কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার কেমন পরিবর্তন হবে বলে আশা করছেন। আমরা আপনাদের সব কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।